হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আমরা গণপরিষদ নিয়ে একটা ক্লাস করব এবং যেটা আমাদের জিকেজিএস মাস্টার ক্লাস হচ্ছিল, যে জিকেজিএস মাস্টার ক্লাসের এটা আরও পলিটির একটা ক্লাস। এবং আগের দিন আমরা জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন সম্পর্কে পড়েছিলাম এবং সেটার পিডিএফ, ডেমো ডিজিটাল ক্লাস নোটের পিডিএফ তোমরা আমাদের পেয়েছো টেলিগ্রাম সেকশনে। এবং এই ক্লাসের পিডিএফ সংক্রান্ত ইনফরমেশন আমি ক্লাসটা এগোক তারপর দিচ্ছি। তো গণপরিষদের গঠন এবং গণপরিষদের যে অধিবেশনগুলো বসছে সেই অধিবেশন সম্পর্কে প্রথমে ডিসকাস হবে, তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার দেখব। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে গণপরিষদ কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আসলে বিষয়টা কি? গণপরিষদ হচ্ছে একটা বিশেষ নির্বাচিত বা মনোনীত ব্যক্তিদের সভা, যেই সভার প্রধান কাজ হলো কোনো স্বাধীন বা নতুন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়ন করা বা সংবিধান রচনা করা বলতে পারি আমরা, কিংবা যে সমস্ত এক্সিস্টিং অ্যাক্টগুলো রয়েছে সেগুলোকে অ্যামেন্ড করে নতুন একটা সংবিধান রচনা করা। গণপরিষদ জনগণের প্রতিনিধি হিসেবে দেশের শাসনতান্ত্রিক কাঠামো এবং মৌলিক অধিকার তৈরির দায়িত্ব পালন করে। বলা যেতে পারে গণপরিষদ হলো রাষ্ট্রের ভিত্তি স্থাপনের সর্বোচ্চ আইনসভা। তার মানে এখন বর্তমানে আমরা ভারতবর্ষে বসবাস করছি, আমাদের আইন প্রণেতা কারা না? যারা পার্লামেন্টে বসে আছে বা যারা স্টেটের লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বসে আছে বা বিধানসভা বিধান পরিষদে বসে রয়েছে, তারা আইন প্রণয়ন করছে। কিন্তু একটা দেশ যখন সেই দেশটা অন্য কোনো দেশের অধীনে রয়েছে, স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র নয়, তখন সেই দেশের নতুন করে স্বাধীন রাষ্ট্রের জন্য যে আইনটা করা হবে, যে কনস্টিটিউশন রচনা করা হবে, সেই কনস্টিটিউশন রচনা কারা করবে এবং সেই ব্যক্তি যারা কনস্টিটিউশন রচনা করছে তাদেরকে নিয়ে যে সভা বা যে অ্যাসেম্বলি তৈরি হচ্ছে সেটার নামই হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে নির্বাচিত আর একটা হচ্ছে মনোনীত। এই নির্বাচিত আর মনোনীত এই দুটো টার্ম কিন্তু বারবার পলিটিতে আমরা পড়ি। নির্বাচিত মানে হচ্ছে ইলেক্টেড, মানে ভোট দিয়ে ইলেকশনের মাধ্যমে তাকে নির্বাচন করা হচ্ছে। সেটা ডাইরেক্ট ইলেকশন হতে পারে, ইনডাইরেক্ট ইলেকশন হতে পারে। ডাইরেক্ট ইলেকশন মানে কিরকম না, লোকসভা ভোট বা বিধানসভা ভোট যেটা এখন হচ্ছে, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন আমরা গিয়ে ভোট দান করছি এবং আমাদের ইলেক্টেড পার্সন গিয়ে প্রাইম মিনিস্টার হচ্ছে বা চিফ মিনিস্টার হচ্ছে। এবং ইনডাইরেক্ট ইলেকশন কিরকম, যেরকম প্রেসিডেন্টের ইলেকশনে কারা পার্টিসিপেট করছে না, এমপি অ্যান্ড এমএলএ। এই এমপি আর এমএলএ কে আমরা ইলেক্ট করেছি এবং তারা গিয়ে ইলেক্ট করছে দ্য সুপ্রিম হেড অফ আওয়ার কান্ট্রি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতিকে ইলেক্ট করছে, যাদেরকে আমরা ইলেক্ট করেছি। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। তাহলে এটা গেল নির্বাচিত, ইলেক্টেড পিপল। ডাইরেক্ট ইলেকশন হতে পারে, ইনডাইরেক্ট ইলেকশন হতে পারে। মনোনীত মানে কি? মনোনীত মানে আমরা কাউকে নমিনেট করছি। আমরা তো সাধারণত করি না নমিনেট। এখন আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি রাজ্যসভাতে নমিনেট করতে পারে, লোকসভাতে আর কোনো নমিনেশনের জায়গা নেই। আগে ছিল দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করা যেত, কিন্তু এখন বর্তমানে লোকসভাতে আর কাউকে নমিনেট করা যায় না। কিন্তু রাজ্যসভাতে আমরা দেখতে পাই যে নমিনেটেড পার্সন থাকে, যাদেরকে নমিনেট করা হয়, যারা বিভিন্ন ফিল্ড থেকে আসে, সেটা লিটারেচার হতে পারে, সায়েন্স হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, বিভিন্ন ফিল্ড থেকে আসে যাদেরকে নমিনেট করা হয়। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে একটি বিশেষ নির্বাচিত বা মনোনীত ব্যক্তিদের সভা, যাদের কাজ হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্রের বা একটা নতুন রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা। ক্লিয়ার? এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের ধারণা প্রথম কোথা থেকে আসছে, মানে প্রথম কে প্রপোজ করছে, প্রথম কে এটা দাবি করছে, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। গণপরিষদ গঠনের আগে 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহরুর সভাপতিত্বে লখনৌ অধিবেশনে একটি কমিটি গঠন করা হয়, যেখানে নেহেরু রিপোর্ট তৈরি করা হয়। এই নেহেরু রিপোর্টের প্রধান দাবি ছিল ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন থেকে যে ডমিনিয়ন স্টেটাস দেওয়া। এবার এই নেহেরু রিপোর্টের একটুখানি মানে ব্যাকে যদি হিস্ট্রিটা দেখো, তাহলে 1927 খ্রিস্টাব্দে এসেছিল সাইমন কমিশন, তাই তো? 1927 এসেছিল সাইমন কমিশন, এবং এই সাইমন কমিশনের যে সাইমন রিপোর্টে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবগুলোকে খারিজ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের অল ওভার যে সমস্ত পার্টি ছিল, তারা কিন্তু সাইমন কমিশনের বা সাইমন রিপোর্টকে খারিজ করেছিল এবং তার এগেনস্টে গোটা ভারত জুড়ে আন্দোলন হয়েছিল, সাইমন গো ব্যাকের স্লোগান এসেছিল। এবং তারপরে
ব্রিটিশের যে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া ছিল ব্রিটিশ পার্লামেন্টে, সেখান থেকে এটা বলা হয় যে লেট দেম প্রডিউস আ কনস্টিটিউশন, মানে তাদেরকে একটা কনস্টিটিউশন প্রডিউস করতে দাও যে তারা আদেও কি করতে পারে না পারে। মানে এখানে কিছুটা চ্যালেঞ্জ করে দেওয়া হলো ইন্ডিয়ানদেরকে যে তোমরা তোমাদের কি ক্ষমতা আছে, তোমরা কিরকম ভাবে কনস্টিটিউশন অ্যাপ্রোচ করতে পারছো। বা আরেকটা আমরা অ্যাপ্রোচ দেখতে পারি যে এখানে এটা জানার চেষ্টা করা হলো যে আদেও ভারতীয়রা কি চাইছে ব্রিটিশদের কাছ থেকে। তো এখানে 1927 খ্রিস্টাব্দের মাদ্রাজ সেশনে, যে বছর সাইমন কমিশন আসছে, এই 1927 খ্রিস্টাব্দের মাদ্রাজ সেশনে সাইমন কমিশনের রেসপন্ডে দুটো ডিসিশন নেওয়া হলো। প্রথম ডিসিশন নেওয়া হলো যে কোনোভাবেই আমরা এই কমিশনের সঙ্গে কোঅপারেট করব না, ঠিক আছে। এই কমিশন যে এসেছে, এই কমিশন যে হোয়াইট কমিশন ছিল, এখানে কোনো ভারতীয় রিপ্রেজেন্টেশনও ছিল না, তো এই কমিশনের সঙ্গে কোঅপারেট করবে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেকেন্ড এটা ডিসাইড করা হলো এবং একটা অল পার্টি কনফারেন্স ডাকা হলো এবং সেখানে একটা ড্রাফট কনস্টিটিউশন লেখা হলো। তো যে অল পার্টি কনফারেন্স ডাকা হয়েছিল, সেই অল পার্টি কনফারেন্সে সবাই পার্টিসিপেট করেছিল, মুসলিম লীগ, তারপর অল ইন্ডিয়া মুসলিম লীগ, সেন্ট্রাল শিখ সেন্ট্রাল লীগ এবং আদার যে সমস্ত পার্টি ছিল, লিবারেল ফেডারেশন পার্টি, সমস্ত পার্টি সেই অল পার্টি কনফারেন্সে পার্টিসিপেট করেছিল এবং সেখানে নেহেরু রিপোর্ট, মানে যেটা হচ্ছে ড্রাফট কনস্টিটিউশন লেখা হয়েছিল। এই ড্রাফট কনস্টিটিউশনেই দাবি করা হয়েছিল ডমিনিয়ন স্টেটাসের। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছিল যে এই ড্রাফট কনস্টিটিউশন যেটা তৈরি করা হচ্ছে, সেটা যেন 1 বছরের মধ্যে ব্রিটিশ ক্রাউন সেটাকে অ্যাডপ্ট করে নেয়, মানে সেটাতে রাজি হয়ে যায়। যদি না রাজি হয় তাহলে অল ইন্ডিয়া জুড়ে একটা প্রোটেস্ট শুরু হবে, আবার নন কোঅপারেশন মুভমেন্ট চালু করা হবে। তো 1928 খ্রিস্টাব্দে এটা করা হলো, নেহেরু রিপোর্ট পাবলিশ করা হলো। এবং 1929 খ্রিস্টাব্দে যখন কংগ্রেসের অধিবেশন হচ্ছে, যেটা হচ্ছে লাহোর অধিবেশন, সেখানে এই নেহেরু রিপোর্টের যে আলটিমেটাম দিয়েছিল নেহেরু রিপোর্টে জাতীয় কংগ্রেস, সেটাকে অ্যাডপ্ট করলো না ব্রিটিশ সরকার। এবং যার জন্য কিন্তু তারা বলল আমরা আর ডমিনিয়ন স্টেটাস চাই না, আমাদের এরপর পূর্ণ স্বরাজ চাই। এবং লাহোর সেশনে আমরা দেখেছি পূর্ণ স্বরাজের দাবি করা হচ্ছে আইএনসির তরফ থেকে। এরপরে জওহরলাল নেহরু ডমিনিয়ন স্ট্যাটাস বা উপনিবেশের স্বায়ত্ত শাসনের ধারণাকে দরজার পেরেকের মতো মৃত, মানে ডেড অ্যাজ ডোর নেল বলে অভিহিত করে। মানে যখন 1929 খ্রিস্টাব্দে যখন নেহরু রিপোর্টকে অ্যাকসেপ্ট করলো না, তারপরে আর তারা ডমিনিয়ন স্ট্যাটাস নিতে রাজি হননি। তারা তখন বলেছিলেন যে আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, আমরা আর ডমিনিয়ন স্ট্যাটাসে শান্ত থাকবো না। 1934 খ্রিস্টাব্দের একটি সম্মেলনে মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রয় আনুষ্ঠানিকভাবে গণপরিষদের প্রস্তাব দেন এবং 1935 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার গণপরিষদের গঠনের দাবিতে সমর্থন করেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই দাবি গ্রহণ করে। তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো 8 আগস্ট 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহযোগিতা এবং সমর্থন পাওয়ার লক্ষ্যে একটি প্রস্তাব পেশ করেন, যেটা আগস্ট অফার নামে পরিচিত। এই আগস্ট অফারকেও কিন্তু খারিজ করে দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এরপর 1942 খ্রিস্টাব্দে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ব্রিটিশ সরকার ভারতে ক্রিপস মিশন পাঠায় এবং গান্ধীজি এই ক্রিপস মিশনকে বলে পোস্ট ডেটেড চেক, মানে পোস্ট ডেটেড চেক ইন এ ক্র্যাশিং ব্যাংক। মানে এই যে ক্রিপস মিশনে যেটা দেওয়ার কথা বলছে, আবার সেই ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলছে, এটা আমাদের মানে এটা টাইম পেরিয়ে গেছে, আর আমরা ডমিনিয়ন স্ট্যাটাস চাই না। তো পোস্ট ডেটেড চেক ইন এ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন। 1945 খ্রিস্টাব্দে লর্ড ওয়েভেলের দ্বারা ওয়েভেল পরিকল্পনা প্রস্তাব করা হয়, যা সিমলা কনফারেন্স নামে পরিচিত। এবং জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবির বিপরীতে ব্রিটিশরা ডমিনিয়ন স্ট্যাটাস প্রদানের প্রস্তাব এবং ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে, মানে দুটোর মধ্যে কনফ্লিক্ট চলে। আইএনসি বলে আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, আর ব্রিটিশ সরকার বলে যে আমরা ডমিনিয়ন স্ট্যাটাস দেবো, এতদিন যেটা তোমরা চাইছিলে, কিন্তু এখন তো আইএনসি ডমিনিয়ন স্ট্যাটাস নেবে না। তো এর মধ্যে একটা টানাপোড়েন চলে এবং আগস্ট অফার এবং ক্রিপস মিশন এবং ওয়েভেল পরিকল্পনা, এই তিনটেই কিন্তু চূড়ান্তভাবে ব্যর্থ হয়। এরপরে আসে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 খ্রিস্টাব্দে এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশ অনুযায়ী গণপরিষদের যে গঠন বা সংবিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন মানে এখানে ইলেকশন হয়েছিল, ঠিক আছে। গণপরিষদে কারা কারা থাকবে, কে কে মেম্বার হবে, সেগুলো ইলেক্টেড হয়েছিল।
ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য হচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার প্রতিনিধি লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই 3 জন কিন্তু ক্রিপস মিশনেরও সদস্য ছিলেন। সেখানে ক্রিপস ছিলেন মানে চেয়ারপারসন, তার জন্য ক্রিপস মিশন, আর এটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, যেখানে সভাপতি ছিলেন প্যাথিক লরেন্স। ওকে, এবার গণপরিষদ গঠিত হচ্ছে। গণপরিষদ গঠিত হচ্ছে 6 ডিসেম্বর 1946 ভারতে গণপরিষদ গঠিত হয়। ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের জন্য এই সভাটি তৈরি করা হয়েছিল। আর শুধুমাত্র এই ক্যাবিনেট মিশন প্ল্যানটাই কিন্তু বোথ আইএনসি এবং মুসলিম লীগ অ্যাডপ্ট করেছিল, ঠিক আছে? এর আগের কোনো পরিকল্পনায় কিন্তু কোনো দুটো পার্টি একসাথে অ্যাডপ্ট করেনি। গণপরিষদ গঠিত হয়। প্রথম সভা বসে 9 ডিসেম্বর 1946-এ। প্রথম সভা দিল্লিতে অনুষ্ঠিত হয় এবং গণপরিষদের গঠিত প্রথম সভায় 211 জন সদস্য উপস্থিত ছিলেন। মুসলিম লীগ আলাদা পাকিস্তানের দাবি তোলেন এবং এই গণপরিষদে পার্টিসিপেট করেন। গণপরিষদ সভার প্রতীক ছিল হাতি, এলিফ্যান্ট। গণপরিষদ গঠনের সময় গভর্নর জেনারেল এবং ভাইসরয় ছিলেন লর্ড ওয়েভেল এবং ভারতের স্বাধীনতার পর প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারত এবং পাকিস্তান স্বাধীনতার পর গণপরিষদ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, মানে একটা পার্ট যেটা ইন্ডিয়ার কনস্টিটিউশন রচনা করছিল আর একটা পার্ট যেটা পাকিস্তানের কনস্টিটিউশন রচনা করছিল। তো ভারতের গণপরিষদ এবং পাকিস্তানের গণপরিষদ। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389। এই 389-এর মধ্যে ছিল 296 জন ইলেক্টেড সদস্য এবং 296 জনের মধ্যে 292 জন ছিল ব্রিটিশ শাসিত ভারত যে পার্টটা, মানে প্রভিন্সেস, সেই প্রভিন্সেস থেকে, টোটাল 11টা প্রভিন্সেস থেকে, এবং 4 জন ছিল কমিশনার, যেটা প্রদেশ থেকে নিযুক্ত হয়েছিল। এবং দেশভাগের পরে সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 299 জন। এখানে খেয়াল রাখবে যে প্রিন্সলি স্টেটের যে মেম্বার মানে 93, এখানে 296 প্লাস 93, তো এই 93 জন সদস্য এরা ছিল যে রাজ্যগুলো প্রিন্সলি স্টেট ছিল, যেখানে রাজা বা মানে রাজতন্ত্র ছিল, ব্রিটিশদের আন্ডারে ছিল, যেমন ভাবে সাবসিডারি অ্যালায়েন্স হোক বা অধীনতামূলক মিত্রতা নীতি বা ডক্টরিন ল্যাপসের মাধ্যমে ইন্ডিয়া ব্রিটিশরা সেগুলোকে কনকোয়েস্ট করে রেখেছিল। সেই প্রিন্সলি স্টেটের থেকে ছিল 93 জন সদস্য। 1950 সালের 24শে জানুয়ারি চূড়ান্তভাবে গণপরিষদের সদস্য হিসেবে 284 জন স্বাক্ষর করেন এবং গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে তাকে ইলেক্ট করা হয় এবং অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রপোজ করেছিলেন জওহরলাল নেহেরু এবং ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী, ফ্রেঞ্চ প্র্যাকটিস মানে হচ্ছে একটা সভার সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি সদস্য হবেন তিনি সেই সভার সভাপতি হবেন, সেই ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে 9 ডিসেম্বর 1946-এ অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এবার এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম কে প্রস্তাব করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম প্রস্তাব করেছিলেন জেবি কৃপালিনী, তৎকালীন আইএনসির প্রেসিডেন্ট। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ 8টি প্রধান কমিটি, মেজর কমিটি ছিল 8টা এবং 13টিরও বেশি মাইনর কমিটি বা সাব কমিটি ছিল। 8টি প্রধান কমিটি এবং তাদের চেয়ারম্যান হলেন, যেমন ফার্স্ট হচ্ছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, যার সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কেন্দ্রীয় ক্ষমতা কমিটি, ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। যেই কমিটির নামের সাথে ইউনিয়ন থাকবে সেখানে জে.এল. নেহেরু সভাপতি ছিলেন। দেখো, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সগুলোকে মানে যে সমস্ত প্রদেশগুলো ছিল সেই প্রদেশের সঙ্গে মানে কথাবার্তা বলা, তাদেরকে ইন্ডিয়ার মধ্যে মার্চ করা, এখানে প্রচুর কাজ করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল, আমরা দেখেছি। তো সর্দার বল্লভভাই ছিল এই প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির হেড এবং রুলস অ্যান্ড প্রসিডিং কমিটির হেড ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং মৌলিক অধিকার, সংখ্যালঘু এবং উপজাতি সম্পর্কিত কমিটির উপদেষ্টা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কার্যপ্রণালী বিধি কমিটি বা রুলস অফ প্রসিডিওর কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এখানে টোটাল 8টা মেজর কমিটি ছিল এবং স্টেট কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু এবং স্টারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং স্টেট কমিটি, এই 3টে কমিটির সভাপতি ছিলেন ডক্টর জওহরলাল নেহেরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এবং অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি অ্যান্ড ট্রেড অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া, এই দুটো কমিটির সভাপতি ছিলেন সর্দার প্যাটেল। ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং রুল অফ প্রসিডিং কমিটি এবং স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কমিটি ছিল 8টা, কিন্তু এখানে 4 জনেরই নাম মনে রাখতে হবে, কারণ 4 জনের মধ্যে জওহরলাল নেহেরুর কাছে ছিল 3টে কমিটি এবং সর্দার প্যাটেলের কাছে ছিল 2টো কমিটি, বি.আর. আম্বেদকরের কাছে ছিল 1টা কমিটি এবং বাকি 2টো কমিটি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে। ওকে, এছাড়া যে মাইনর কমিটিগুলো ছিল তাদের মধ্যে জাতীয় পতাকা সংক্রান্ত
অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থ এবং স্টাফ কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, হাউস কমিটির সভাপতি ছিলেন বি পট্টভি সীতারামাইয়া, ক্রেডেন্সিয়াল কমিটির সভাপতি ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এবং এখানে মনে রাখবে কে এম মুন্সির কথা, যিনি ছিলেন অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারপারসন, ঠিক আছে, অর্ডার অফ বিজনেস কমিটি। TTE কে এম মুন্সি। এই কে এম মুন্সি কি বলেছিলেন? প্রিয়াম্বেলকে হরোস্কোপ অফ কনস্টিটিউশন বলেছিলেন না? প্রিয়াম্বেলকে পলিটিক্যাল হরোস্কোপ অফ কনস্টিটিউশন বলেছিলেন। আচ্ছা, অনেকক্ষণ তো ক্লাসটা হলো, একটু পিডিএফ এর কথা বলি। পিডিএফ তোমরা দুটো ভাবে পাবে, একটা হচ্ছে আমাদের যে ডিজিটাল ক্লাস নোট, ডিজিটাল ক্লাস নোট, একদম যেরকম ভাবে তোমরা আইএনসির অ্যাসেম্বলিগুলো পেয়েছো, ডিজিটাল ক্লাস নোট যেটা পাবে তোমরা হচ্ছে একদম A4 সাইজের পেজে, প্রপার নোট, একদম সুন্দরভাবে সাজানো গোছানো, সাথে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। আর একটা হচ্ছে ফ্রি নোট, ফ্রি ক্লাস নোট তোমরা আমাদের টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। কিন্তু এই যে ডিজিটাল ক্লাস নোট, এই ডিজিটাল ক্লাস নোটের জন্য তোমাদেরকে পে করতে হবে 99 রুপিস তোমরা পে করবে। এবং এই সিরিজের যতগুলো ক্লাস হবে, 40 to 50 ক্লাস হবে এই সিরিজের, প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট কিন্তু তোমরা এই 99 টাকাতেই পারচেস করতে পারবে, এবং একবারই তোমাকে পেমেন্ট করতে হবে, প্রত্যেকটা ক্লাসের পর ক্লাস নোট তোমরা পেয়ে যাবে। এর জন্য রিগার্ডিং এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর ফ্রি ক্লাস নোট তোমরা আমাদের টেলিগ্রাম সেকশনে পাবে, সেখানে হয়তো সমস্ত নোটটা থাকবে না, কিন্তু একটা ছোট রিক্যাপ মতো তোমরা মানে প্র্যাকটিসের জন্য বা রিভিশনের জন্য করতে পারো। কিন্তু এই ডিটেলস নোটটা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারো 99 টাকা দিয়ে, এবং সেটা পুরো টোটাল সিরিজটার নোটসে কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তার মানে পার নোট প্রায় তোমার 1.5 থেকে 2 টাকা করে পড়বে। যদি 50টার বেশি ক্লাস হয় তাহলে আর একটু কম পড়ে যাবে পার নোটে, কিন্তু 50টা তো মিনিমাম ক্লাস হবে। তো এটার জন্য তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ডেসক্রিপশনেও সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আর বাকি ফ্রি নোট তো তোমরা আমাদের পাচ্ছই। আচ্ছা, এরপরে আসছি ইম্পর্টেন্ট কমিটি, যেটা হচ্ছে খসড়া কমিটি। গণপরিষদে গঠিত বিভিন্ন কমিটির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এই খসড়া কমিটি। কারণ কি? কারণ গণপরিষদের মেন কাজ কি? গণপরিষদের মেন কাজ হচ্ছে সংবিধান রচনা করা, আর এই খসড়া কমিটি সংবিধান রচনা করছিল। ভারতের গণপরিষদের খসড়া কমিটি 1947 সালের 29 আগস্ট গঠিত হয়েছিল, এবং এই কমিটির সভাপতি বা চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। মোট 7 জন সদস্য ছিল, এবং এই 7 জন সদস্য হচ্ছে B.R. আম্বেদকর, N. গোপালাস্বামী আইঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, D.K.M. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, N. মাধব রাও আর T.T. কৃষ্ণমাচারী। B.L. মিটার ছিলেন আগে গণপরিষদের খসড়া কমিটির মেম্বার, তিনি পদত্যাগ করার জন্য তার জায়গায় N. মাধব রায় যুক্ত হয়, এবং D.P. খৈতান মারা যাওয়ার পরে তার জায়গায় T.T. কৃষ্ণমাচারী কমিটিতে যোগ দেন। তাহলে এই যে B.L. মিটার এবং D.P. খৈতান, এরা কিন্তু যখন গণপরিষদের খসড়া কমিটি গঠিত হচ্ছে তখন তার সদস্য ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তাদের জায়গায় আসেন N. মাধব রাও এবং T.T. কৃষ্ণমাচারী। সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। সংবিধান রচনায় গণপরিষদের মোট সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে, প্রায় 3 বছর সময় লাগে। এবং সংবিধান প্রণয়নের জন্য 165 দিনে গণপরিষদে মোট 11টি অধিবেশন বসেছিল। টোটাল 11টি অধিবেশন ছিল। প্রথম অধিবেশন হচ্ছে 9 থেকে 23 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। চতুর্থ অধিবেশন ইম্পর্টেন্ট 14 থেকে 31 জুলাই 1947 খ্রিস্টাব্দে। পঞ্চম অধিবেশন বসেছিল, এখানে ডেটটা ভুল লেখা আছে, এই ইনফরমেশনটা ভুল আছে, আমি পিডিএফ এ কারেকশন করিয়ে দেব। পঞ্চম অধিবেশন বসেছিল হচ্ছে 14 আগস্ট থেকে 30 আগস্ট, আগস্ট মাসের 14 থেকে 30 ইন দ্য ইয়ার অফ 1947। এই পঞ্চম অধিবেশনের সময় স্বাধীনতা ঘোষিত হয়েছিল, ঠিক আছে। এবং দশম অধিবেশন 6 থেকে 11 অক্টোবর 1949, এবং একাদশ অধিবেশন 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান এবং 8 মাস
সময়ে তৈরি ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি 21শে ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে গণপরিষদের সভাপতির কাছে পেশ করা হয়েছিল। তাহলে ফার্স্ট ড্রাফট কবে পাবলিশ হচ্ছে? ফার্স্ট ড্রাফট পাবলিশ হচ্ছে 21 ফেব্রুয়ারি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ড্রাফট, এটা হচ্ছে ফার্স্ট ড্রাফট। এবং 4th নভেম্বর 1948 এ বি.আর. আম্বেদকর এই ফাইনাল ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন পেশ করেছিলেন। চূড়ান্ত খসড়া ফাইনাল ড্রাফট পেশ করা হয়েছিল এবং তারপরে এই ফাইনাল ড্রাফটটাকে পাবলিশ করা হয় এবং তারপরে সেখানে যে যে অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়, তারপরে আলটিমেটলি ফার্স্ট রিডিং যেটা 5 দিন ধরে চলেছিল 4th নভেম্বর 1948 থেকে 9th নভেম্বর 1948 পর্যন্ত। গণপরিষদের এই খসড়া পরবর্তী সময়ে সংবিধান হিসাবে 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1946 খ্রিস্টাব্দ থেকে কার্যকর হয়। এই 26শে নভেম্বর দিনে পালন করা হয় কনস্টিটিউশন ডে, কনস্টিটিউশন ডে, অ্যান্ড 26শে জানুয়ারি পালন করা হয় রিপাবলিক ডে। এরপরে ভারতের সংবিধান 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে গৃহীত হওয়ায় এই দিন ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় এবং এই দিনকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এটা তো অলরেডি বললাম। গণপরিষদ দ্বারা মূল সংবিধানের 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল ছিল। বর্তমানে 448টি ধারা, 25টি অংশ এবং 12টি তফসিল রয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে এগুলোকে পরবর্তী সময়ে যুক্ত করা হয়েছে। 1951 সালে ভারতের প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল এবং সংবিধানের প্রথম সংশোধন আইন যেটা পার্লামেন্টের 10th মে 1951 সালে পেশ করা হয় এবং 18 জুন 1951 সালে কার্যকর করা হয়। এবার গণপরিষদের বিভিন্ন কাজ, কি কি কাজ করেছিল সংবিধান রচনার পাশাপাশি? সংবিধান রচনার পাশাপাশি প্রথম আইন প্রণয়নকারী সংস্থা বা অন্তর্বর্তী সংসদ ইন্টারিম ক্যাবিনেট হিসেবেও কাজ করেছিল। গণপরিষদের যখন সাংবিধানিক কাজকর্ম হতো তখন তার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং আরেকটি আইনসভা হিসেবে যখন কাজ করতো তখন এর সভাপতি ছিলেন জি.ভি. মাভলাঙ্কার। এই জি.ভি. মাভলাঙ্কার কিন্তু ফার্স্ট স্পিকার ছিলেন, ঠিক আছে? ফার্স্ট স্পিকার ছিলেন। ভারতের প্রথম লোকসভা স্পিকার ছিলেন এই জি.ভি. মাভলাঙ্কার এবং তাকে লোকসভার জনক বা ফাদার অফ লোকসভাও বলা হয়। গণপরিষদের আইন প্রণয়নকারী হিসেবে প্রধান কাজগুলি ছিল সাধারণ আইন প্রণয়ন করা এবং পাশ করা, রাষ্ট্রীয় তালিকা এবং জাতীয় সঙ্গীত গ্রহণ করা, ভারতের জন্য প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করা, এগুলো সবই ছিল আইন প্রণয়নকারী হিসেবে গণপরিষদের কাজ। গণপরিষদের সংবিধান প্রণয়নকারী হিসেবে কি কি কাজ ছিল না? ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, সোভারেন এবং রিপাবলিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করা, খসড়া কমিটি সহ বিভিন্ন কমিটি গঠন করা, গণতান্ত্রিক কাঠামো নির্ধারণ করা, জাতীয় প্রতীক গ্রহণ করা এবং সংবিধান অ্যাডপ্ট করা, এগুলো হচ্ছে গণপরিষদের যে সংবিধান প্রণয়নকারী সংস্থার কাজ। গণপরিষদ 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে বর্তমান ভারতের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। 22 জুলাই 1947 প্রথম জাতীয় পতাকা গ্রহণ করা হচ্ছে এবং এর নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। স্বাধীনতার কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত এক অধিবেশনে জওহরলাল নেহরু পতাকাটি পেশ করেন এবং সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়। 24শে জানুয়ারি 1950 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় স্রোত বা ন্যাশনাল সং হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। তাহলে একটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম আর একটা হচ্ছে ন্যাশনাল সং। 1949 সালের 16ই মে জওহরলাল নেহরু গণপরিষদে এই প্রস্তাবটি পেশ করেন এবং পরে তা এটা অনুমোদিত হয় এবং গণপরিষদে কমনওয়েলথ নেশনের ভারতের সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছিল। কমনওয়েলথ নেশন কোনগুলো? যেগুলো আগে ব্রিটিশদের কলোনি ছিল, সেই দেশগুলো স্বাধীন হয়েছে এবং তাদের যে সংস্থা সেটাই হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি। এরপরে আমরা কোয়েশ্চেনের দিকে মুভ করব। তো আমরা অলরেডি গণপরিষদের সম্পর্কে ডিটেলস ডিসকাশন করলাম। এবার তোমরা কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কে কতগুলো উত্তর করতে পারছো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? অস্থায়ী সভাপতি, গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশন বি সঠিক উত্তর। এবং তিনি ফ্রেঞ্চ প্র্যাকটিসের মাধ্যমে তাকে ইলেক্ট করা, মানে তাকে নমিনেট করা হয়েছিল। ফ্রেঞ্চ প্র্যাকটিস কি বলছে যে একটা সবার মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন তাকে সভাপতি নির্বাচন করা হবে।
এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এম এন রায় প্রথম গণপরিষদের দাবি তুলেছিলেন এবং বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির সভাপতি। ভারতের গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী গঠিত হয়েছিল। গণপরিষদের সাংবিধানিক উপদ্রষ্টা কাকে বলা হতো? গণপরিষদের সাংবিধানিক উপদ্রষ্টা বলা হতো স্যার বি এন রাওকে, ঠিক আছে। এবং এখানে খেয়াল রাখবে গণপরিষদের চিফ ড্রাফটম্যান কে ছিলেন? চিফ ড্রাফটম্যান ছিলেন এস এন মুখার্জি। এবং আরেকটা কোয়েশ্চেন, গণপরিষদে ফিমেল মেম্বার কতজন ছিল? ফিমেল মেম্বার ছিলেন 15 জন, যার মধ্যে সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী এদের নাম কিন্তু উল্লেখযোগ্য। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। খসড়া কমিটি কবে গঠন করা হয়েছিল? খসড়া কমিটি গঠিত হয়েছিল 29শে আগস্ট 1947 খ্রিস্টাব্দে। মেম্বার ছিলেন 7 জন এবং চেয়ারপারসন ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল? সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর। আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়? আগস্ট প্রস্তাব এসেছিল 1940 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ওয়েভেল পরিকল্পনা কত সালে এসেছিল? ওয়েভেল প্ল্যান 1945 এ এসেছিল ওয়েভেল প্ল্যান। ডমিনিয়ন স্টেটাস বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের ধারণাকে দরজার পেরেকের মতো মৃত বা ডেড অ্যাজ ডোর নেল বলে কে অভিহিত করেছিলেন? জওহরলাল নেহরু অভিহিত করেছিলেন। ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে যুক্ত ছিল? সংবিধানের খসড়া রচনার সঙ্গে যুক্ত ছিল। সংবিধানে বর্তমানে মোট কতগুলি ধারা এবং তফসিল রয়েছে? বর্তমানে আসে 448টি ধারা এবং 12টি তফসিল। গণপরিষদে কবে জনগণমন গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। প্রথম কত সালে ভারতের সংবিধান সংশোধন করা হয়েছিল? ঠিক তার পরের বছর, মানে যে বছর অ্যাডপ্ট করা হয়েছে তার পরের বছর 1951 খ্রিস্টাব্দে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? গণপরিষদের প্রথমে মোট সদস্য সংখ্যা ছিল 389 এবং যখন কনস্টিটিউশনে সাইন করা হচ্ছে তখন ছিল 284। ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? প্রধান পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। গণপরিষদ গঠনের সময় গভর্নর জেনারেল এবং ভাইসরয় কে ছিলেন? গভর্নর জেনারেল এবং ভাইসরয় ছিলেন ওয়েভেল, ঠিক আছে, লর্ড আর্চিবাল্ড ওয়েভেল। গণপরিষদের সদস্য হিসেবে চূড়ান্তভাবে কতজন স্বাক্ষর করেছিলেন? একটু আগেই বললাম 284। গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিসের সভাপতি ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন রুল অফ প্রসিডিওর কমিটি এবং স্টিয়ারিং কমিটির সভাপতি, ঠিক আছে। আর কে এম মুন্সি ছিলেন অর্ডার অফ বিজনেস কমিটির সভাপতি। ক্রিপস মিশনকে কে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন? মহাত্মা গান্ধী পোস্ট ডেটেড চেক ইন এ ক্রাসিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন। কেন্দ্রীয় সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। ইউনিয়ন নামের সঙ্গে কার নাম জড়িত? জওহরলাল নেহরুর নাম জড়িত। ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং স্টেট কমিটি, এই তিনটে কমিটির চেয়ারপারসন ছিলেন জওহরলাল নেহরু। গণপরিষদ কবে বর্তমান ভারতের জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে। ক্যাবিনেট মিশনে কতজন সদস্য ছিল? ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ছিল। ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি কত সালে গণপরিষদের সভাপতির কাছে পেশ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1948 সালে। কবে পেশ করা হয়েছিল? 1948 সালের 21 ফেব্রুয়ারি, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি। গণপরিষদ সভার প্রতীক কি ছিল? গণপরিষদ সভার প্রতীক ছিল হাতি, ঠিক আছে, যেহেতু মানে অনেক লার্জ কনস্টিটিউশন সেটাকে সিম্বলাইজ করে হচ্ছে এলিফ্যান্ট। গণপরিষদের ক্যালিগ্রাফার কে ছিলেন? ক্যালিগ্রাফার ইংলিশে ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়চন্দা এবং হিন্দিতে ছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্য, ঠিক আছে। আমি এটা লিখে দিচ্ছি, আমি জানি না কোয়েশ্চেন আছে কিনা, ইম্পর্টেন্ট। ক্যালিগ্রাফার্স হিন্দিতে ছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্য, বসন্ত কৃষ্ণ বৈদ্য এবং
ইংলিশে ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ওকে, তো 25টাই কোয়েশ্চেন ছিল এখানে, আমরা 25টা কোয়েশ্চেন করলাম। কে কতগুলো উত্তর করতে পেরেছো কমেন্ট সেকশনে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবে। যদি পিডিএফ নিতে চাও, মানে ডিজিটাল ক্লাস নোট যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ₹99 তোমরা 50টা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং যদি ফ্রি পিডিএফ পেতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম সেকশনে ভিজিট করো। এবং আগের ক্লাসের যে ডিজিটাল ক্লাস নোটের পিডিএফ, যেটা আমাদের ডেমো পিডিএফ ছিল, সেটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড আছে। যারা দেখোনি দেখে নিতে পারো যে কিভাবে আমরা নোটগুলোকে সাজাচ্ছি। আই হোপ তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখা হবে নেক্সট ক্লাসে।